তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস মানে হচ্ছে মৌলিক অধিকার। তাহলে কে বলতে পারবে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটস, ইউএসএ, তাই তো? মৌলিক অধিকার, হ্যাঁ। তাহলে উৎস দেওয়া আছে, ইউএসএ থেকে নেওয়া হয়েছে। মূলত ফান্ডামেন্টাল রাইটস স্টার্ট হয় হচ্ছে 12 থেকে 35 নাম্বার আর্টিকেল পর্যন্ত থাকে, চলে। কিন্তু 12 এবং 13 নম্বর আর্টিকেলটা ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলে না, মানে আমাদের মৌলিক অধিকারের কথা বলে না। কিসের কথা বলে? 12 নম্বর আর্টিকেল বলে স্টেটস, ডেফিনেশন অফ স্টেটস, মানে আমাদের যে ভারতবর্ষে রাজ্য আছে, স্টেট গভর্নমেন্ট আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, পঞ্চায়েত আছে, এই সমস্ত সবকিছুকেই আমরা স্টেট বলি কনস্টিটিউশনাল ভাষায়, ঠিক আছে? এদের যে ডেফিনেশন, মানে এদের যে সংজ্ঞাটা, এটা হচ্ছে 12 নম্বর আর্টিকেলে বলা আছে, ঠিক আছে? তাহলে 12 নম্বর আর্টিকেলে কি বলা আছে? ডেফিনেশন অফ স্টেটস, এইভাবেই মনে রাখতে হবে। আচ্ছা, তার আগে আরেকটু জিনিস আমরা জেনে যাই যে ফান্ডামেন্টাল রাইটস কি। ফান্ডামেন্টাল রাইটকে কি বলা হয়, ঠিক আছে? ফান্ডামেন্টাল রাইটকে বলা হয় হচ্ছে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ম্যাগনা কার্টা কি জিনিস? ম্যাগনা কার্টা কি জিনিস কে বলতে পারবে? আমরা এই নামটা অনেক জায়গায় শুনছি, ম্যাগনা কার্টা, ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা কি জিনিস? ম্যাগনা কার্টা হচ্ছে কনস্টিটিউশনাল দিক থেকে বলতে গেলে ইউকে মানে ইউনাইটেড কিংডমস এর একটা হচ্ছে রিটস, ঠিক আছে? ওদের দেশের নাগরিকদের স্বাধীনতার বজায় রাখার জন্য ওরা করেছিল, ম্যাগনা কার্টা দিয়ে একটা রিটস বার করেছিল, একটা নিয়ম আইনের একটা কিছু নথি বার করা হয়েছিল, সেটা ম্যাগনা কার্টা নামে পরিচিত, সেটা ইউকেতে। কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটসকেই আমরা ম্যাগনা কার্টা বলে থাকি, ঠিক আছে? তাহলে ম্যাগনা কার্টা বলা হয়, যদি বলা হয় যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ম্যাগনা কার্টা কি, তাহলে বলতে হবে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, ঠিক আছে? এইবার আগে ছিল মৌলিক অধিকার হচ্ছে 7টা, এখন বর্তমানে সেটা 6টা। একটা অধিকার কোথায় গেল? একটা অধিকার হচ্ছে রাইট টু প্রপার্টি, মানে আমাদের যে ভূ সম্পত্তি আছে সেইটার অধিকার, সেটা ছিল আগে ফান্ডামেন্টাল রাইটস, মানে মানুষের মৌলিক অধিকার ছিল যে মানুষ সম্পত্তি তৈরি করতে পারবে, রাখতে পারবে। সেটা এখন আর ফান্ডামেন্টাল বা মৌলিক অধিকারের মধ্যে নেই, সেটা চলে গেছে এখন লিগ্যাল রাইটস, ঠিক আছে? তো এইটা কততম অ্যামেন্ডমেন্টের দ্বারা হয়েছে? আমরা জানি যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কি জিনিস। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হচ্ছে কনস্টিটিউশনের আর্টিকেল গুলোকে চেঞ্জ করার বিভিন্ন পদ্ধতিতে চেঞ্জ করা হয়, সেটাকে আমরা যখন আর্টিকেলস গুলোকে চেঞ্জ করি তাকে অ্যামেন্ড বলা হয়, ঠিক আছে? তো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা সিএ, এটা কত নাম্বার সিএ দ্বারা হয়েছিল? 7 থেকে 6 করা হয়েছিল 44th বা 44তম অ্যামেন্ডমেন্ট দ্বারা এটাকে চেঞ্জ করা হয়েছিল। এবার যদি বলে যে রাইট টু প্রপার্টি যে অ্যাক্ট আর্টিকেল, এটা কত কত নাম্বার আর্টিকেলের মধ্যে ছিল, তাহলে মনে রাখতে হবে প্রপার্টির যে আর্টিকেল সেটা হচ্ছে 33, 31, আর হচ্ছে 19 ক্লজ A1 এর এফ, এটা পরে পড়বো আরো, ঠিক আছে? 19 ক্লজ 1 এর এফ, সাব ক্লজ এফ, এটাকে চেঞ্জ করা হয়েছে এবং 31তম আর্টিকেল নাম্বারটাকে চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে? এটা ছিল প্রপার্টির অ্যাক্ট, এগুলোকে পরিবর্তন করা হয়েছে, মানে সরিয়ে দেওয়া হয়েছে, লিগ্যাল রাইটসে নিয়ে যাওয়া হয়েছে। কত নম্বর অ্যামেন্ডমেন্টের দ্বারা? 44তম অ্যামেন্ডমেন্টের দ্বারা, ঠিক আছে? আচ্ছা, এইবার যদি বলি যে আমাদের ফান্ডামেন্টাল রাইটের প্রকৃতি কেমন, প্রকৃতি মানে নেচারটা কিরকম। প্রথমত এটা হচ্ছে এমন নয় যে এখানে গভর্নমেন্ট বা কোনো আইনি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট হস্তক্ষেপ করতেই পারবে না, মানে তোমার ফান্ডামেন্টাল রাইট যে অক্ষুণ্ণ থাকবে সেটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে? যে তোমার মৌলিক অধিকার সবসময় অক্ষুণ্ণ থাকতে পারে না। যেমন মার্শাল ল যখন চলে দেশে, তখন কিন্তু ফান্ডামেন্টাল রাইট, মার্শাল ল মানে ইমার্জেন্সি চলছে, রাষ্ট্রপতি শাসন চলছে, তখন কিন্তু ফান্ডামেন্টাল রাইট থাকে না সিটিজেনদের, কিছু থাকে সামান্য, বাকি কিন্তু থাকে না, ঠিক আছে? তারপরে আর্মি, পুলিশ, এই সমস্ত সেক্টরে কিন্তু ফান্ডামেন্টাল রাইট সবসময় কিন্তু থাকে না, ঠিক আছে? যেমন বিভিন্ন রকম ধরো সিক্রেট কিছু অপারেশন চলছে আর্মিদের, সেই ক্ষেত্রে দেখা গেল তাদেরকে সেই এরিয়ার বাইরে যেতে দেওয়া হলো না, কিন্তু ফান্ডামেন্টাল রাইট আমাদের কি বলে যে আমরা দেশের সব জায়গায় ঘুরে বেড়াতে পারবো, কিন্তু তাদের তো আটকে দেওয়া হচ্ছে অফিসিয়ালি, তাহলে সেখানে বিঘ্নিত হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। তো কিছু ক্ষেত্রে আমাদের ফান্ডামেন্টাল রাইটস কিন্তু চেঞ্জ করা যেতে পারে। তো সেটাই এখানে বলেছে যে ফান্ডামেন্টাল রাইটস কান্ট বি অ্যাবসোলুট, মানে অ্যাবসোলুট হতে পারে না।
সেটা পরিবর্তনশীল, ঠিক আছে, জায়গা ভিত্তিক। আর জাস্টিসিয়েবল ইন নেচার মানে এটা আইনত ভাবে আমরা কোর্টে এর ভিত্তিতে কোর্টে যেতে পারি। মানে কারো যদি ফান্ডামেন্টাল রাইট বিঘ্নিত হয়, মৌলিক অধিকার বিঘ্নিত হচ্ছে, ঠিক আছে, সে ধর দেখা গেল সে কোনো পাড়ায় বসবাস করে, সেখানে তার উপরে অত্যাচার হচ্ছে, সে তাহলে হাইকোর্টে যেতে পারে বা সুপ্রিম কোর্টে যেতে পারে, ঠিক আছে। তাহলে জাস্টিস সে পারবে ফান্ডামেন্টাল রাইটের উপরে ভিত্তি করে, তাহলে সে কোর্টে যেতে পারে, ঠিক আছে। এগুলো ছিল নেচার। তো নেচারটা ভালো করে পড়বে যে প্রকৃতি কেমন, নোটের মধ্যে দেওয়া আছে, অসুবিধা নেই। এইবার চলে আসে আর্টিকেলস। আর্টিকেলস বললাম যে 12 থেকে 35 হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস বা এফডিআর বলে ইংরেজিতে, সংক্ষেপে আমরা এফডিআর বলে থাকি, ফান্ডামেন্টাল রাইটস। 12 থেকে 35, ঠিক আছে। এবার 12 নম্বর আর্টিকেল কি বলে, বললাম ডেফিনেশন অফ স্টেটস, মানে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, স্টেটস এর ডেফিনেশনের মধ্যে সব পড়বে। দেখো লেখা আছে এলআইসি, ওএনজিসি, সেল, এগুলো কিন্তু কোম্পানিজ, যেগুলো গভর্নমেন্ট অ্যাকুইজিশন করা কোম্পানি, ঠিক আছে। এলআইসি কে কিন্তু আমরা গভর্নমেন্টের মতোই ধরি কাইন্ড অফ, তাই না? তো এলআইসি, ওএনজিসি এই সমস্ত কোম্পানিও এই স্টেটস এর মধ্যে পড়ে, স্টেটস এর ডেফিনেশনের মধ্যে পড়ে, মানে এদের উপরেও ফান্ডামেন্টাল রাইট কিন্তু বর্তাবে, ঠিক আছে। কেউ এলআইসি তে কাজ করছে, তার যে মৌলিক অধিকার থাকবে সেটাকে আমরা অগ্রাহ্য করতে পারবো না, সেটাও কনস্টিটিউশনের মধ্যেই পড়বে, ঠিক আছে। এটাই কথার অর্থ। সে পঞ্চায়েত হোক, পঞ্চায়েতে থাকুক বা মিউনিসিপ্যালিটিতে থাকুক, বা সে রাজ্যের গভর্নমেন্টের মধ্যে থাকুক, রাজ্য সরকারের আন্ডারে থাকুক, বা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এমপ্লয়ি হোক, তার সবসময় ফান্ডামেন্টাল রাইট কিন্তু থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে ডেফিনেশন, সবসময় মনে রাখবো যে 12 নম্বর আর্টিকেল বলে ডেফিনেশন অফ স্টেট। এইবার 13 নম্বর আর্টিকেল কি বলে, কি বললাম, 12 আর 13 এই দুটো আর্টিকেলই শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটের ডিরেক্ট কিছু বলে না, এরা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে কিছু বলে, হ্যাঁ। তো 13 নম্বর আর্টিকেল এটাই বলে যে সমস্ত আইন, ধরো কোনো সুপ্রিম কোর্ট নতুন একটা আইন নিয়ে এলো, সাপোজ কিছু একটা কেস চলছিল, হঠাৎ করে তারা বলে দিল, একটা জাজের প্যানেল বসলো, তারা বলে দিল যে এই আইনটা অনুযায়ী এরম ভাবে চলতে হবে সাধারণ নাগরিকদের, কিন্তু দেখা গেল সেই আইনটা চলাকালীন নাগরিকদের ফান্ডামেন্টাল রাইটস কোথাও একটা বিঘ্নিত হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো যে নতুন আইন যেটা এলো সেটাকে নাল অ্যান্ড ভয়েড। নাল অ্যান্ড ভয়েড এই টার্মগুলো চাইলে লিখতে পারো, এগুলো সংক্ষেপে মনে রাখতে খুব ইজি হবে। 13 নম্বর আর্টিকেল বলে যদি কোনো নিয়ম ফান্ডামেন্টাল রাইট কে বিঘ্নিত করে, তাহলে 13 নম্বর আর্টিকেল দ্বারা সেটাকে নাল অ্যান্ড ভয়েড আমরা ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে। মানে অগ্রাহ্য করে দিতে পারি যে সেই আইনটা লাগু হবে না, কারণ এটা মৌলিক অধিকারকে বিঘ্নিত করছে, ঠিক আছে। এটা হচ্ছে 13 নম্বর আর্টিকেল বলে। এইবার থেকে স্টার্ট হবে হচ্ছে অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল রাইটস। আর্টিকেল নাম্বার 14 থেকে 18 এইভাবে মনে রাখার চেষ্টা করব, একটা সিরিজ তৈরি করব, 14 থেকে 18, 23, 24 এইভাবে একটা সিরিজ তৈরি করব, ঠিক আছে। যে রাইট টু ইকুয়ালিটি বা সাম্যের অধিকার, সাম্য, ইকুয়ালিটি কথাটা থেকে বুঝতে পারছি যে সব ক্ষেত্রে সমান অধিকারের কথা বলা হচ্ছে। তাহলে 14 নম্বর আর্টিকেলে তাই বলা হয়। প্রথম কথা, এটা ইকুয়ালিটিটা কোথা থেকে, যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছিল, ইউকে, ইউনাইটেড কিংডমস থেকে, ঠিক আছে। আর্টিকেল 14 এর মধ্যে দুটো জিনিস আসে, একটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, ইংরেজিটা বলছি কেন, কারণ সুবিধা হবে ইংরেজিতে তাই, ঠিক আছে। আইনের চোখে সকলেই সমান, মানে ধরো একটা কেউ রিচ মানুষ রয়েছে এবং একটা গরিব মানুষ আছে, তারা দুজনেই সমান একটা ইয়ে করলো, দোষ করলো ধরো, তাহলে বিচার সভায় গিয়ে বা আইন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে গিয়ে তাদের আদার্স কোনো আলাদা বিচার হতে পারে, ঠিক আছে। আইনের চোখে যেহেতু সবাই সমান, তাহলে তাদের একই আইনত বিচার, তাদের কিন্তু একই হবে, এটাই বলছে ইকুয়ালিটি বিফোর ল, মানে আইনের চোখে দুজনেই সমান। আর এই আর্টিকেল 14 আবার আরেকটা কথা বলছে, ইকুয়াল প্রোটেকশন অফ লস। এবার ইকুয়াল প্রোটেকশন অফ লস কথার অর্থ কি, মানে তুমি ধরো, তাহলে তো এই যে ধর একটা বড় লোক মানুষ আছে, সে গ্যাসের সাবসিডি দেয় না, সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, গ্যাসের সাবসিডি সে দেয় না। এবার ধর যারা পভার্টি লেভেলের নিচে আছে তাদেরকে সরকার গ্যাসের সাবসিডিতে গ্যাস বিক্রি করছে, হ্যাঁ। এবার যে কোটিপতি সে বলতে পারে তাহলে আমি কেন সাবসিডি পাবো না, কারণ ইকুয়াল যেহেতু, সবার আইনের চোখে সবাই সমান, তাহলে আমারও সাবসিডি পাওয়া উচিত। তখন আসে এইটা
ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়াল প্রোটেকশন তখনই হবে যখন একই গ্রুপের মানুষ এক জায়গায় বসবাস করবে, মানে একই গ্রুপের মানুষকে ধরে কনসিডার করা হবে। যে গরিব সে এখানে থাকবে, গরিবদের মধ্যে তাদের কনসিডার করা হবে, এবং যারা ধনী তারা এখানে থাকবে। বোঝা গেল বিষয়টা? ধনীদের জন্য, ধনী এবং গরিবের মধ্যে তফাৎ ক্রিয়েট করবে এইটা, কারণ সবার জন্য সেম আইন হতে পারে না, তাই তো? একটা যে ফলওয়ালা সে যে ট্যাক্স দেবে, একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট একই ট্যাক্স দেবে, এটা তো হতে পারে না, তাই তো? তাহলে সেইটা আমাদের এখান থেকে বলে ইকুয়াল প্রোটেকশন অফ ল, মানে ল প্রোটেক্ট করবে সাধারণ সিটিজেনদের। কিসের ভিত্তিতে? তাদের জীবনের কাজের ভিত্তিতে, বা তারা কিভাবে বসবাস করছে তার ভিত্তিতে। ঠিক আছে, বোঝা গেল দুটো জিনিস? ইকুয়ালিটি বিফোর ল বোঝা গেল একবার? হ্যাঁ, একবার বলছে যে ইকুয়ালিটি বিফোর ল কথাটার অর্থ হচ্ছে আইনের চোখে সবাই সমান, মানে তুমি কোনো ক্রিমিনাল অফেন্স করেছো, তুমি আদালতে গিয়ে তোমার একই রায় হবে, তুমি যতই কোটিপতি হোক আর যেই হোক। ঠিক আছে। আর দ্বিতীয় ক্ষেত্রে বলছে না, কিছু কিছু ক্ষেত্রে আবার সমান নয়। কোন কোন ক্ষেত্রে সমান নয়? এই সমস্ত ক্ষেত্রে ট্যাক্স কারা বেশি দিবে? যারা বেশি কামাই করছে তারা ট্যাক্স বেশি দেবে। এখন যদি সবার ক্ষেত্রে 18% জিএসটি বসিয়ে দিই বা 18% ট্যাক্স লাগিয়ে দিই, তাহলে গরিব মানুষ মারা যাবে, তাই তো? তো সেইটাই, এই হচ্ছে আর্টিকেল 14 ছিল। আচ্ছা, এর মধ্যে কিছু এক্সেপশনস আছে। এক্সেপশনস হচ্ছে যখন আমরা এমপি বা এমএলএ এদের কথা বলবো, যখন বলছি প্রেসিডেন্টের কথা, প্রেসিডেন্টস, গভর্নর, এমপিস অ্যান্ড এমএলএস, ঠিক আছে, এদের ক্ষেত্রে একটু চেঞ্জ হয়ে যায়। গভর্নর এবং প্রেসিডেন্টের উপর যদি কোনো ক্রিমিনাল অফেন্স থাকে, কারো কোনো ক্ষমতা নেই তাকে সেই মুহূর্তে কিছু করার, যতক্ষণ তারা অফিস হোল্ড করছে। অফিস হোল্ড করছে মানে তারা একটা পাবলিক অফিস হোল্ড করে, তো রাষ্ট্রপতি ভবনে সে আছে বা গভর্নর তার অফিসে রয়েছে, সে যতদিন পদে আছে ততদিন পর্যন্ত তাকে কেউ কিছু বলতে পারবে। ঠিক আছে। এমপিস এবং এমএলএ এর ক্ষেত্রে লিগ্যাল রাইটস কাজ করে না এদের উপরে, এদের উপরে লিগ্যাল রাইটস কাজ করে না। লিগ্যাল রাইটস এর মধ্যে কি পড়ে? ধর ডিভোর্সের কোনো কেস বা কিছু লিগ্যাল, নিজেদের নিজেদের ব্যক্তিগত যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিস এরা পদে থাকাকালীন, এটা পরে আরো পড়বো ডিটেলে কি হয় জিনিসটা, তো কাজ করে না। মোট কথা, প্রেসিডেন্ট, গভর্নর, এমপিস এবং এমএলএ দের মধ্যে কিছু এক্সেপশনস দেখা যায় এদের এদের ক্ষেত্রে। ঠিক আছে, আর্টিকেল 14 এ এগুলো সব নোটে দেওয়া আছে। এই যে এক্সেপশনস, ব্যতিক্রম বলে দেওয়া রয়েছে। এই যে এই রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে গ্রেপ্তার করা যায় না। ঠিক আছে, পদে থাকবে, তাদের একটা প্রায়র নোটিশ দিতে হয় 14 দিনের, এবং অনেক কিছু গ্রাউন্ড ক্লিয়ারেন্স দিতে হয় যে কিসের জন্য তাদেরকে ধরা হচ্ছে বা কিছু। 14 দিনের একটা নোটিশ দেওয়া হয়। সাপোজ ধরে নে মন্ত্রিসভা ওলট পালট হয়ে গেছে, ঠিক আছে, মন্ত্রিসভা গঠন হয়েছিল, ভেঙে চলে গেছে, দেশে প্রচুর অরাজকতা চলছে, ইমার্জেন্সি চলছে, সে সময় কি রাষ্ট্রপতি শাসন চলছে। এবার দেখা গেল একটা পার্টি আর্মির সাথে হাত মিলিয়ে রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের কথা বলতে গেল, কনস্টিটিউশনালি তখন রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করা যাবে না, যে যেমনই ইমার্জেন্সি থাকুক না কেন। এই রাষ্ট্রপতিকে এই প্রোটেকশনটা দেওয়ার জন্যই কাইন্ড অফ এই লটা তৈরি করা, এই আর্টিকেলটা তৈরি করা। ঠিক আছে, মানে একদম এক্সট্রিম কেস, যখন দেশের আর কিচ্ছু বেঁচে নেই, সেই মুহূর্তে রাষ্ট্রপতিকে প্রোটেকশন দেবে। ঠিক আছে, নাহলে তো যে কেউ এসে একটা কোনো কিছুর ভিত্তিতে রাষ্ট্রপতিকে, হ্যাঁ, গ্রেপ্তার করতেই পারে। আচ্ছা, এবার চলে আসে আর্টিকেল 15। দেখছি বৈষম্যমূলক আচরণের নিষেধাজ্ঞা। আর্টিকেল 15 বলে অ্যাকচুয়ালি ইকুয়ালিটি অফ স্ট্যাটাস, মানে বৈষম্যমূলক আচরণ মানে আমরা কারোর সাথে ডিসক্রিমিনেশন করতে পারবো না। ডিসক্রিমিনেশন মানে হচ্ছে কাউকে আলাদাভাবে চোখে দেখতে পারবো না। স্কিন টোন, তার কাস্ট, জাতি, সে কোথা থেকে আসছে, ঠিক আছে, এই সমস্তর ভিত্তিতে তাকে কখনোই ডিসক্রিমিনেট করা যাবে না। কেন ইংরেজিটার উপরে জোর দিতে বলছি? ইংরেজিটা মনে রাখা তুলনামূলকভাবে সোজা। নো ডিসক্রিমিনেশন গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, মানে ধর্মের ভিত্তিতে, রেস, জাতি, কাস্ট, সেক্স এবং প্লেস অফ বার্থ, জেন্ডার মানে লিঙ্গের ভিত্তিতেও কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না। ঠিক আছে, মেয়ে এবং ছেলের তফাৎ করা যাবে না, এটাই বলে। এখান থেকেই কোয়ালিটিটা আসে আর আর্টিকেল 15। এবার এগুলোর কিছু ক্লজ আছে। ক্লজ বললাম যে আর্টিকেলস এর মধ্যে না একটা থাকে মেন আর্টিকেলস, তারপরে আসে ক্লজ, মানে ওই আর্টিকেলস এর আন্ডারে কিছু লেখা থাকে, সেটাকে বলে ক্লজ। ক্লজের আন্ডারে যদি কিছু লেখা থাকে তাকে বলে সাব ক্লজ। ঠিক আছে, তো আর্টিকেল 15 এর আন্ডারে হচ্ছে 4টা বা 5টা ক্লজ আছে, তো আমরা 4টে ক্লজই জানবো। আর্টিকেল
15 ক্লজ 1 এবং ক্লজ 2 হচ্ছে সাধারণ বৈষম্যতাই নির্দেশ করে। মানে আমি পাবলিক প্লেসে কাউকে, পাবলিক প্লেস কথার অর্থ হচ্ছে সরকারি দপ্তর, সাপোজ ধরে নে সরকারি দপ্তর ক্ষেত্রে আমরা কাউকে ডিসক্রিমিনেশন করতে পারবো না, কারোর সাথে বৈষম্যতা করতে পারবো না সরকারি প্লেস। ঠিক আছে, কোনো পাবলিক স্পেস ধরে নে, ব্যাংকে গেলাম, SBI ব্যাংকে, সেখানে গিয়ে তোর সাথে কোনো কর্মচারীর উপরে কোনো রকম এই সমস্ত রিলিজিয়ান, রেস এবং কাস্টের ভিত্তিতে ডিসক্রিমিনেট করা যাবে না, তুমি নিচু জাতি এইসব বলা যাবে না। ঠিক আছে, এই জিনিসটা সেম প্রাইভেট প্লেসেও, প্রাইভেট প্লেস যেগুলো কোম্পানির আন্ডারে রয়েছে, বিভিন্ন আইটি সেক্টর, আইটি সেলস যেগুলো রয়েছে, সেখানেও কিন্তু এটা বর্তাবে, এই নিয়মটা চলবে। ঠিক আছে, তাহলে ক্লজ 1 আর ক্লজ 2 তে তাই বলে যে প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর দুই ক্ষেত্রেই এই ডিসক্রিমিনেশন করা যাবে না রিলিজিয়ান, কাস্টের ভিত্তিতে। ক্লজ 3 বলে, ক্লজ 3 আবার একটু নেগেটিভ কথা বলে, এটা নেগেটিভ সাইড অফ আর্টিকেল 15। নেগেটিভ সাইড কি? এতক্ষণ ধরে বললো যে ডিসক্রিমিনেশন করা যাবে না, কোনো পক্ষপাতিত্ব নেওয়া যাবে না, কিন্তু ক্লজ 3 বলছে নারী এবং শিশুদের ক্ষেত্রে নেওয়া যেতে পারে। ঠিক আছে, পক্ষপাতিত্ব বা বায়াসনেস দেখাতে পারে স্টেট আর্টিকেল 15 এর ক্ষেত্রে নারী এবং শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা এবং সংরক্ষণের জন্য, মানে রিজার্ভেশন কোটা, মেয়েদের কোটা, যেমন SSC SLST তে যেমন মেয়েদের একটা এক্সট্রা কোটা থাকে, নর্মালি পরীক্ষায় যেরকম হয় তার থেকে উমেন রিজার্ভেশনে একটা কোটা এক্সট্রা থাকে, তাই তো? মেল ফিমেল জেনারেল হয়, তারপর আবার গিয়ে ফিমেল জেনারেল আলাদা করে একটা কোটা থাকে এই ওয়েস্ট বেঙ্গলের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। তো সেটা এখান থেকেই এসছে, সংরক্ষণ করা যেতে পারে নারী এবং শিশুদের ক্ষেত্রে। ঠিক আছে, ক্লজ 4 কি বলে? সামাজিক শিক্ষায় পিছিয়ে পিছিয়ে পড়া শ্রেণী, বিশেষ করে ST এবং SC, এদেরও সংরক্ষণ দেওয়া যেতে পারে। কেউ কিছু বলার নেই, কেউ কিছু করতে পারবে না, সংরক্ষণ দিতেই পারে সরকার। ঠিক আছে, তাহলে 15টা বুঝলাম। 15 এ প্রথমে বলছে যে বৈষম্যহীনতা নির্দেশ করছে, মানে বৈষম্যতা আনা যাবে না পাবলিক এবং প্রাইভেট দুটো ক্ষেত্রেই। ক্লজ 3 বলছে যে শিশু এবং নারীদের জন্য আলাদা করে আমরা দিতে পারি, তাই তো, আলাদা করে আমরা একটা সংরক্ষণ প্রণয়ন করতে পারি। ক্লজ 4 বলছে যে পিছিয়ে পড়া সমাজে যারা রয়েছে SC এবং ST, তাদের জন্য কি আমরা সংরক্ষণ দিতে পারি, বিভিন্ন চাকরি ক্ষেত্রেই বল বা বিভিন্ন ক্ষেত্রেই বল। আশা করি বোঝা গেল। কারো কোনো অসুবিধা থাকলে এই অবধি বলতে পারো। 16 আর 15 কাইন্ড অফ একই রকমের জিনিস, আর্টিকেল 15 এবং 16 একই রকমের অনেকটাই জিনিস। এখানেও সেটাই বলা হয় যে ডিসক্রিমিনেট করা যাবে না, হ্যাঁ, জাতি, ধর্ম, বর্ণ, বংশ, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য করা যাবে না। আর্টিকেল 16 এটা হচ্ছে সরকারি চাকুরির ক্ষেত্রে। ওটা কি ছিল? ওটা সমস্ত, মানে একদম তুই এনভায়রনমেন্টের ক্ষেত্রে বলছিস, মানে তুই রাস্তাঘাটে হাঁটছিস, তোকে কেউ একটা ভুল কথা বলতে পারবে না জাতি তুলে, বা তুই রাস্তাঘাটে চলছিস, একটা পাবলিক প্লেসে গিয়েছিস, কোনো পার্কে বসে আছিস, তোর স্কিন টোনের উপর কেউ কোনো কথা বলতে পারবে না। এটা হচ্ছে আর্টিকেল 15। এটা স্পেসিফিক ভাবে বলছে যে সরকারি চাকরির ক্ষেত্রে। ঠিক আছে, আর্টিকেল 16 বলছে সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ। ক্লজ 1 এবং ক্লজ 2 তাই বলছে, একই একই কথাই বলে। সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ হচ্ছে ক্লজ 1 বলে, ক্লজ 2 বলে প্রাইভেট। ওটা যেমন পাবলিক এবং প্রাইভেট পড়লাম, এক্ষেত্রেও তাই। ক্লজ 1 পাবলিক সরকারি, ক্লজ 2 হচ্ছে প্রাইভেট। মানে প্রাইভেট সেক্টর জবের ক্ষেত্রেও তুই রিজার্ভেশন পাবি, প্রাইভেট সেক্টর জবের ক্ষেত্রেও তোকে ওই ডিসক্রিমিনেশন করা যাবে না, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিতে হবে। ক্লজ 3 হচ্ছে রাষ্ট্র চাইলে রেসিডেন্স কে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি দিতে পারে। রেসিডেন্স মানে আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, ঠিক আছে, আমরা পরীক্ষা বাংলায় দিচ্ছি, এবার আমাদের জন্য একটা নির্দিষ্ট কোটা রিজার্ভেশন সরকার করে রাখতেই পারে। বিহারি বা নেপালিরা আসলো যারা, তারা এসে পরীক্ষা দিল, তারা কিন্তু একটা নির্দিষ্ট কোটার উপরে পরীক্ষা দেয়, খেয়াল করে দেখবি তারা সম্পূর্ণ কোটায় বসতে পারে না। ওই যে রিজার্ভেশনটা, বড় অ্যামাউন্টের রিজার্ভেশনটা শুধুমাত্র বাঙালিদের জন্য, এইটা হচ্ছে ক্লজ 3 বলছে যে সরকার চাইলে নিজেদের বাসিন্দাদের একটা রিজার্ভেশন দিতে পারে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে বা তোমার যে স্থানে বসবাস করছো তার ভিত্তিতে। বোঝা গেল বিষয়টা? ক্লজ 3 তাহলে কি বলছে? যে আমরা যে পরীক্ষার ক্ষেত্রে যে রিজার্ভেশনটা পাচ্ছি অ্যাজ এ কমিউনিটি, বাঙালি হিসেবে যে রিজার্ভেশনটা পাচ্ছি যেহেতু পশ্চিমবঙ্গে আমরা থাকছি, সেটা হচ্ছে আর্টিকেল 16 এর ক্লজ 3 বলে। এবার ক্লজ কি 4 বলে? 4 কি বলে? একই জিনিস যেটা আর্টিকেল 15 এ ছিল সেটাই। এখানে অনগ্রসর, এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস, মানে ওবিসির কথাও এখানে বলা হচ্ছে। ওবিসি, ST এবং SC এদের জন্যও কিন্তু রিজার্ভেশন
থাকতে পারে বা দিতে পারে, যেটা আছেই আমাদের পরীক্ষায়। ওবিসি এসটি এসসিদের জন্য রিজার্ভেশন কিন্তু আছেই, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বলে রাখি, এখানে না আগে একটা ইডাব্লিউএস যেটা নতুন এখন চালু হয়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্টে, ইকোনমিক্যাল কি উইকার সেকশন বলে একটা নতুন এসছে, এটা আগে ছিল না, ঠিক আছে। এটা নরেন্দ্র মোদী সরকার আসার পরে তৈরি হয়েছে। এটা নিয়ে একটা কেসও হয়েছিল, যেখানে সুপ্রিম কোর্ট না করে দিয়েছিল যে কোনো আর্থিক উপার্জনের ভিত্তিতে আমরা এভাবে রিজার্ভেশন দিতে পারবো না, রিজার্ভেশন শুধুমাত্র স্টেটাসের উপরে হবে, ঠিক আছে। মানে পিছিয়ে পড়া যে শ্রেণীগুলো আমাদের অলরেডি উল্লেখ আছে তাদের উপরই শুধু রিজার্ভেশন হবে। তো নতুন সরকার এসে এটা নতুন করে আইন প্রণয়ন করেছে, ঠিক আছে। আগে ইডাব্লিউএস ছিল না। তাহলে হয়ে গেল আর্টিকেল 14 আর 15। আর্টিকেল 12 থেকে আমরা 14 15 পড়ে নিলাম। তাহলে একবার ছোট্ট করে রিভিশন দিই, 13 14 এবং 15। তাহলে 12 কি বলছে? হ্যাঁ, ডেফিনেশন, মানে ডেফিনেশন অফ স্টেটস, তাই তো, মানে সংজ্ঞা, যে আমাদের স্টেট বলতে আমরা কি বুঝি। 13 কি বলছে? যদি ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয় কোনো আইন দ্বারা, তাহলে সেটাকে আমরা নাল অ্যান্ড ভয়েড বলে দেবো, মানে সেটা আমরা গ্রহণ করব না। নাল অ্যান্ড ভয়েড। হ্যাঁ, নাল ভয়েড মানে, নাল মানে ফাঁকা, ভয়েড মানেও ফাঁকা, ঠিক আছে। নাল মানে, ভয়েড কথার অর্থ হচ্ছে যেখানে বায়ু শূন্য স্থানকে আমরা ভয়েড বলি ফিজিক্সের ভাষায়, ঠিক আছে। নাল কথার অর্থ একই, দুটো, নাল অ্যান্ড ভয়েড হচ্ছে ফাঁকা, মোট কথা, বা ক্যান্সেল আউট করা, ঠিক আছে। মনে কর কোনো আইন ফান্ডামেন্টাল রাইটকে বিঘ্নিত করছে, তাকে আমরা নাল অ্যান্ড ভয়েড বলে দেবো। বোঝা গেল? আর্টিকেল 14, আর্টিকেল 14 কি বলছিল? ডিসক্রিমিনেশন করা যাবে না, জাতি ধর্ম নির্বিশেষে থাকতে হবে। 15, পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সমান অধিকার থাকবে। আর আর্টিকেল 16, পাবলিক এমপ্লয়মেন্ট বল, এখানে পাবলিক এমপ্লয়মেন্ট বল পাবলিক প্লেস আর কি, ঠিক আছে। সব ইকুয়ালিটি অফ স্টেটাস আর কি, স্টেটাস মানে তোমার স্টেটাসে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে। আর 16 হচ্ছে পাবলিক এমপ্লয়মেন্ট, পাবলিক এমপ্লয়মেন্ট মানে সরকারি চাকরির ক্ষেত্রে। এটুকুটা পড়ে নিলাম, ব্যাস। আচ্ছা, এখানে 17 18টা মিসিং আছে, ওটা খাতায় লিখে নেবে সবাই, ঠিক আছে। আমি বুঝিয়ে দিচ্ছি, একটা পার্ট মিস হয়ে গেছে। আর্টিকেল 17 কি বলে আগে শুনে নাও, ওটা নোট পেয়ে যাবে, অসুবিধা নেই। আর্টিকেল 17 কি বলছে? অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার, ঠিক আছে, রাইট এগেইনস্ট আনটাচেবিলিটি, এটা হচ্ছে আর্টিকেল 17। মানে কাউকে আমি অস্পৃশ্য বলে তাকে আলাদা করে দিতে পারবো না সমাজ থেকে, এটা হচ্ছে আর্টিকেল 17 বলে, ঠিক আছে। আনটাচেবিলিটি মনে রেখে দেবো, শুধু একটা কিওয়ার্ডে মনে রেখে দেবো, আনটাচেবিলিটি। আনটাচেবিলিটি শুধু মনে রেখে দেবো, তাহলেই মনে থেকে যাবে, ঠিক আছে। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি মানে সমাজ থেকে আমাদের অস্পৃশ্যতা যে ব্যাপারটা ছিল, আগেকার ইংরেজ পিরিয়ডের পর থেকে এই জিনিসটা তৈরি হয়েছে। নিচু কাস্ট, নিচু জাতি বলে অস্পৃশ্যতার একটা ব্যাপার ছিল, সেটাকে আমাদের অ্যাবলিশ করতে হবে, মানে পুরোপুরি একেবারে সমাজ থেকে বাইরে নিয়ে যেতে হবে। কেউ আনটাচেবিলিটি কাউকে ভেবে তার সাথে আলাদাভাবে কোনো ডিসক্রিমিনেশন করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে আর্টিকেল 17। আর্টিকেল 18 কি বলে? হ্যাঁ, আর্টিকেল 18 বলে হচ্ছে অ্যাবলিউশন অফ হচ্ছে টাইটেল, মানে তুমি কোনো টাইটেল নিতে পারবে না। কিছু এক্সেপশনস আছে, যেমন আগেকার রাজাদের টাইটেল থাকতো যে মহাধিরাজ, মহারাজ, এই সেই, ঠিক আছে। তারপরে শাহেনশাহ টাহেনশাহ, এইসব কোনো টাইটেল আর চলবে না। নবাব টবাব এইসব টাইটেল আর চলবে না, ঠিক আছে। কোনো টাইটেল নেওয়া যাবে না। কিন্তু কিছু এক্সেপশনস আছে। এডুকেশনাল ফিল্ডে আমরা জানি পিএইচডি যারা করে তারা ডক্টরেট ডিগ্রি পায়, ওটা একটা টাইটেল, ঠিক আছে। তাহলে এডুকেশনাল দিকে আমরা একটা এক্সেপশন পাই যে টাইটেল নিতে পারে। আর তাছাড়া আর্মি, আর্মি সেক্টরটাতে টাইটেল পাওয়া যায়, ঠিক আছে। মেজর, জেনারেল, লেফটেন্যান্ট, কর্নেল, হ্যাঁ, এইগুলো টাইটেল নিতে পারে।
তাছাড়া নিতে পারবে না। আর যদি কেউ বৈদেশিক টাইটেল থাকে কারো, সে যদি ভাবে যে দেশে এসে আমি সেই টাইটেলটা ব্যবহার করবো, হয়তো কাউকে বিদেশ থেকে কোনো টাইটেল দেওয়া হয়েছে ফরেন কান্ট্রি থেকে, সে যদি ভাবে যে ইন্ডিয়াতে এসে সেই টাইটেলটা ব্যবহার করবে কোনোভাবে, তাকে তাহলে প্রায়ার রেকমেন্ডেশন নিতে হবে প্রেসিডেন্ট, মানে তাকে পারমিশন নিতে হবে প্রেসিডেন্টের কাছ থেকে সেই টাইটেলটা ব্যবহার করার জন্য। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে দুটো এক্সেপশন থাকে, একটা হচ্ছে ডক্টরেট বা ডক্টর ডিগ্রি যেটা বলি আমরা, এডুকেশনের দিকে কিছু টাইটেল থাকে, সেই সমস্ত জিনিসটা আমরা ব্যবহার করতে পারি অ্যাজ এ টাইটেল, আর্টিকেল 18-এ বলা আছে। আর আর্মি বা ডিফেন্স ফোর্সেসের যে টাইটেল গুলো থাকে সেগুলো ব্যবহার করা যেতে পারে। বাকি আর্টিকেল 18 বলে অ্যাবলিউশন অফ টাইটেল, মানে টাইটেল উঠিয়ে দাও, টাইটেল আর চলবে না, আমাদের রাজাদের সময় পার হয়ে গেছে, টাইটেল আর নেওয়া যাবে না। ঠিক আছে, এবার আর্টিকেল 19-এ চলে আসে। এবার নোট দেখবে খাতায় আছে, খাতায় বলতে ওই গ্রুপে দেখবে একটা নোট এক্সট্রা করে দেওয়া হয়েছে। আচ্ছা, আর্টিকেল 19 আর্টিকেল 19 মূলত বলে হচ্ছে ফ্রিডমের কথা, ফ্রিডম। ঠিক আছে, দেখ এখানে লেখা আছে যে স্বাধীনতার অধিকার থেকে, আর্টিকেল 19 থেকে 22 পর্যন্ত হচ্ছে স্বাধীনতার অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতা। ঠিক আছে, তাহলে আর্টিকেল 19 বলে মোট কথা ফ্রিডমের কথা। এবার কিসের কিসের ফ্রিডম আমরা পাবো? এবার আর্টিকেল 19 এর আমি একটু আগে যখন নোটটা স্টার্ট হয়েছিল, আমাদের পড়াটা স্টার্ট হয়েছিল, তখন বলেছিলাম যে আর্টিকেল 19 এর ক্লজ 1 এর এফ, এই পার্টটা কিন্তু রিমুভ হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে রাইট টু প্রপার্টি ছিল, মানে আমাদের ভূ সম্পত্তির অধিকার, এইটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তার মানে বুঝতেই পারছি যে আর্টিকেল আমাদের ক্লজেস আছে এবং সাব ক্লজেসও আছে। ক্লজ বললাম কি জিনিস? আর্টিকেলের নিচে যদি কিছু লেখা থাকে সেটাকে ক্লজ বলবো, তার আন্ডারে কিছু থাকলে সেটা সাব ক্লজ বলবো। তাহলে আর্টিকেল 1 কিছু সাব ক্লজ আছে, এটাকে কিভাবে মনে রাখবো? এইভাবে মনে রাখবো, ধরে নে কিছু ক্লজ 1, আর্টিকেল ক্লজ 1 এইভাবে বলা হয়। ঠিক আছে, আর্টিকেল 19 ক্লজ 1। এবার আর্টিকেল 19 ক্লজ 1 এর আন্ডারে এ সাব ক্লজ এ, সাব ক্লজ বি, সাব ক্লজ সি, ডি, ই এবং এফ হয় না জি, এ কটা সাব ক্লজ আছে, এ কটা জানতে হয়। ঠিক আছে, আর্টিকেল 1 সাব ক্লজ এ কি বলে? বলে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, বাক স্বাধীনতা এবং তুমি এক্সপ্রেস করতে পারবে নিজেকে ফ্রিলি সমাজে দাঁড়িয়ে। তাহলে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন ইংরেজিটা দিয়ে মনে রাখবো এস দিয়ে, যে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। ঠিক আছে, স্পিচ, শুধু স্পিচ মাথায় রাখবো তাহলেই হয়ে যাবে। আর্টিকেল ক্লজ 1 সাব ক্লজ এ শুধু বলে স্পিচের স্বাধীনতা, বাক স্বাধীনতা। বি, হ্যাঁ, সম্মিলিত হওয়া, মানে আমি একটা ধর কোনো সংস্থা তৈরি করতে চাইছি, তার জন্য আমি কিছু মানুষকে একত্রিতকরণ করলাম, কিছু এক জায়গায় নিয়ে এলাম। ঠিক আছে, তার জন্য আমরা কোথাও এক জায়গায় মিলিত হলাম, মানে অ্যাসেম্বল হলাম। অ্যাসেম্বল মানে মিলিত হওয়া। তাহলে যদি কোথাও মিলিত হই, তাহলে সেটা আমাদেরকে অধিকার দিচ্ছে, মিলিত হওয়ার অধিকার আছে, সেটা হচ্ছে 19(1) ক্লজ বি বল। এবার মিলিত হয়ে গেলাম, এবার ধর আমরা একটা ক্লাব তৈরি করলাম, মানে কোনো অ্যাসোসিয়েশন তৈরি করলাম, একটা ক্লাব বা কিছু সংগঠন তৈরি করলাম। ঠিক আছে, তাহলে সেটা বলে হচ্ছে ক্লজ সাব ক্লজ সি। আমি পরে আরো বলে দিচ্ছি ভালো করে, অসুবিধা নেই। ডি, ডি বলে হচ্ছে তুমি দেশের যে কোনো প্রান্তে ফ্রিলি মুভ করতে পারবে। মুভ মানে আমি এখানে বসবাস করছি পশ্চিমবঙ্গে, আমি এখান থেকে চলে গেলাম জম্মু কাশ্মীর, চলে গেলাম আরামসে মুভ করে যাবো, কোনো ব্যাপার না, আমাকে কেউ আটকাবে না। ঠিক আছে, দেশের যে কোনো প্রান্তে তুই ঘুরতে যেতে পারিস, কেউ বাধ্যবাধকতা নেই কোনো। তাহলে ডি বলে হচ্ছে মুভ, এম। ই বলে হচ্ছে তুই দেশের যে কোনো প্রান্তরে বসবাস করতে পারিস, মানে অ্যাজ এ রেসিডেন্ট সেভাবে সেখানে থাকতে পারিস, মানে রিসাইড করতে পারিস। ঠিক আছে, রেসিডেন্ট মানে কি? বাসিন্দা। তাহলে রিসাইড দিয়ে মনে রাখবো আর, মানে যে কোনো জায়গায় আমি বসবাস করতে পারছি, রিসাইড করতে পারছি, বাসিন্দা।
এফ নেই, এফ তো রিমুভ হয়ে গেছে বললাম, প্রপার্টিতে চলে গেছে। এটা হচ্ছে ও, মানে তুই যে কোনো অকুপেশন গ্রহণ করতে পারিস, ঠিক আছে, যে কোনো অকুপেশন মানে যে কোনো তুই পেশা চুজ করতে পারিস সমাজে থেকে। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ কি ওটা ক্লস 2, ওটা আসছে পরে দাঁড়া। জি হচ্ছে অকুপেশন, ঠিক আছে, অকুপেশন মানে হচ্ছে তুই পেশা, যে কোনো পেশা গ্রহণ করতে পারিস। ধর কেউ ব্যবসা করতে চাইছে, সে ছোট ছোট ব্যবসায়ী, সে ছোট কিছু একটা করলো, সমাজে কেউ তাকে আটকাতে পারবে না। তাকে নির্দিষ্ট প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হবে অবশ্যই, আইন কানুনের মধ্যে গিয়ে, কিন্তু কেউ বাধা দিতে পারবে না যে কেন করছো বা কিছু। অনৈতিক যদি না হয় বিষয়টা, কেউ যদি দেখা গেল হিউম্যান ট্রাফিকিং করছে, হ্যাঁ, বা চাইল্ড লেবার করাচ্ছে, তাহলে সেটা হবে না। যদি সৎভাবে কেউ কিছু করে, অনেস্ট থেকে করে, তাহলে যে কোনো কিছু নিতে পারবে। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা কি পাচ্ছি, SAAMRO, এভাবে মনে রেখে দেবো, মনে থেকে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে দাঁড়া রিভিশনটা করি। রিভিশনে কি বলছি আমরা, স্পিচ হয়ে গেল। এখানে হচ্ছে অ্যাসেম্বল, মানে হচ্ছে আমরা জমায়েত হলাম কোথাও একটা, একটা সংগঠন তৈরি করলাম, ঠিক আছে, অ্যাসোসিয়েশন তৈরি করলাম। এ দিয়ে যে কোনো জায়গায় মুভ করতে পারবো, দেশের যে কোনো জায়গায়। ই দিয়ে হচ্ছে রিসাইড, মানে রেসিডেন্সি হিসেবে আমরা যে কোনো স্থানে বসবাস করতে পারি। অবশ্যই কিছু জায়গা আছে যেমন মণিপুর, কিছু জায়গা আছে যেমন জেএনকে। জেএনকে 370 উঠে যাওয়ার পরে তুই পারবি এখন, কিন্তু আগে পারা যেত না, ঠিক আছে। আগে কিন্তু জেএনকে তে গিয়ে কেউ জায়গা জমি কিনতে পারতো না, কিন্তু 370 উঠে যাওয়ার পর থেকে এখন পারবে মানুষ। তাহলে রিসাইড করতে পারবো যে কোনো জায়গায়, আর যে কোনো অকুপেশন কিন্তু আমরা অ্যাকুমুলেট করতে পারবো, মানে গ্রহণ করতে পারবো, যে কোনো পেশা আমরা নিতে পারবো। এ হলো আর্টিকেল 1 সাব ক্লজ। এবার আর্টিকেল 2 কি বলে, আর্টিকেল 2 বলে যে এগুলো অ্যাবসোলুট নয়, মানে তোমাকে যে এগুলো তোমাকে গভর্নমেন্ট সবসময় প্রোভাইড করবে তা নয়। যেটা আমি বললাম যে যখন মার্শাল ল চলছে দেশে, বা ধর ইমার্জেন্সি চলছে, তখন তোমার এগুলো বিঘ্নিত হতেই পারে। তুমি যা যা কিছু বলতে পারো না সমাজে, তোমার স্পিচ ফান্ডামেন্টাল রাইট, তোমাকে স্পিচ অধিকার দিচ্ছে কথা বলার, তাই মানে তুমি যা কিছু বলতে পারো, ঠিক আছে। তো সেটাই আর্টিকেল 19 ক্লজ 2 বলে। 19 ক্লজ 2 বলে যে এগুলোরও কিছু সীমা রয়েছে, বাউন্ডারিজ আছে। আমি সব জায়গায় গিয়ে যা কিছু বলতে পারবো না, সব জায়গায় উইদাউট নোটিশ জমায়েত হতে পারবো না। দেখা গেল তুই 1 লাখ লোক নিয়ে গিয়ে কোথাও দাঁড়িয়ে আছিস, সেটা তো সম্ভব না, তাহলে এটা হতে পারবো না। যে কোনো অর্গানাইজেশন তৈরি করতে পারবো না, দেখা গেল তুই পাকিস্তানে আইএসআই এর সাথে হাত মিলিয়ে অর্গানাইজেশন তৈরি করে বসে আছিস, তাহলে সেটা পারবো না করতে। যে কোনো জায়গায় মুভও করা যাবে না, যে কোনো জায়গায় বলতে দেখা গেলো বর্ডার এলাকাতে তুমি কিছু একটা অনৈতিক কাজ করার জন্য সেখানে মুভ করে গেছো, তাহলে তোর একটা ইন্সপেকশন হবে, তারপরে তুই হয়তো পারবি। তো যে কোনো জায়গায় মুভ করতে পারবো না। রিসাইডও সেম, আর অকুপেশনও সেম, যে কোনো অকুপেশন গ্রহণ করতে পারবো না। দেখা গেলো আমি, যেটা হচ্ছে দেখা গেলো আমি ড্রাগস এর ব্যবসা করতে স্টার্ট করে দেবো, তাহলে আমি পারবো? পারবো না। যে কোনো তুমি পেশা চুজ করতে পারো না। একটা জায়গায় বলা হচ্ছে যে কোনো পেশা নিতে পারো, এক জায়গায় বলা হচ্ছে নিতে পারো। তো রেস্ট্রিক্ট করে হচ্ছে আর্টিকেল 19 ক্লজ 2। এগুলো আমাদেরকে অধিকার দেয়, এবং এটা আমাদের অধিকারটাকে একটু কমিয়ে দেয়, সীমা রাখে, অধিকারটার উপরে একটু বাউন্ডারি রাখে, ঠিক আছে। আচ্ছা, এবার 20-তে চলে আসবো, হ্যাঁ।